সকাল 6:30 বাজে এখন, কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি পাক্কা 6টার সময়। আমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে দিই। আদিম যেহেতু এখন আরও আর্লি স্কুলে যাচ্ছে, সেই কারণে আমাকে আগে উঠতে হচ্ছে। তো আগে 6:30 উঠে যেতাম, এখন 6টায় উঠে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে গিয়ে তারপর ড্রেস চেঞ্জ করেছি। আধ ঘন্টার মধ্যে যতটুকু পার্সোনাল কাজ আছে তার মধ্যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সমস্ত কিছু করার পরে তারপরে আমি ভিডিওটা অন করেছি। আর এখানটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানটা মিষ্টি ভিজিয়ে দিয়েছিলাম। কালকে রাত্রেবেলায় মিষ্টিটা ভিজিয়ে রাখবো, আমি ভুলে গেছি। প্রত্যেক দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখি। এক এক দিন মৌরি দেই, মেথি মৌরি দেই, কখন শুধু মিষ্টি, কখন একটু কুথিলা দিই, সমস্ত কিছু দিয়ে ভিজিয়ে রাখি। তো কালকে রাত্রে একদমই ভুলে গেছি, সেই কারণে ঘুম থেকে উঠে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো খুব ভালোভাবে কিন্তু এখন গুলে যায়নি। যাই হোক, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি এখন কিচেনে। দাঁড়াও, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগের সাথে। আশা করবো সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো ঘুম থেকে উঠে এখানটা দেখো দুটো গাবলি ভর্তি থালা বাসন ছিল, তো এক গাবলিতে জমা করলাম, একটার দিকে আমি সরিয়ে নিলাম। তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেওয়ার আমার টাইম হলো না, মানে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো সে সময় হয়নি, কারণ আদিওমের টিফিন করব। আর তার আগে তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো এখানটা করব আটা, কলা আর একটুখানি দুধ, ব্যাস। এটা আটার প্যানকেক বলতে পারো। এটা তোমাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি। খেতেও ভীষণ ভালো লাগে, তবে হ্যাঁ, গরম গরম খেলে বেশি ভালো লাগে, যেহেতু আটার জিনিস তো ঠান্ডা হয়ে গেলে অত একটা টেস্ট থাকে না, কিন্তু খারাপ লাগে না। খানিকটা মালপোয়া টাইপের টেস্ট আসে, যদিও দেখতে পেলে একটুখানি তেল দেওয়া, মানে হালকা একটুখানি তেল তোমরা না চাইলেও সেইভাবেও তোমরা কিন্তু করতে পারো। কলা দেওয়া আছে, বড় বড় দুটো সিঙ্গাপুরি কলা, আর দুধ দিয়েছি, ব্যাস। আর অল্প একটুখানি চিনি না দেওয়ার মতো। তবে আমার আদেও মিষ্টি খাবারটা একটু পছন্দ করে, ওরা মিষ্টি মিষ্টি হলে বেশি ভালোবাসে, সেই কারণে। তো ওদিকে দেখো 6 পিস মতো আমি প্যানকেক করে নিয়েছি, এনাফ ওদের দুজনের জন্য। আর তার সাথে এখানটা আমি গোবিন্দভোগ চাল না, গোবিন্দভোগ চালেও প্রত্যেক দিন ওদের ভাত করে দিই আমি সকালবেলা, কিন্তু নর্মাল চালে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাই দিয়েছি। সোমবার দিন ছিল, স্কুলে যাবে, পিটি ছিল। তো একজনের পিটি ড্রেস এখন স্কুল থেকে দেয়নি বলে একজন মানে যায়নি, নর্মাল ড্রেসই পরে গেলো, স্কুলের ড্রেস, আর একজন পিটি ড্রেস পরলো। অ্যাকচুয়ালি পিটি ড্রেস দিয়েছিল, কিন্তু ছোট হয়েছে, আবার রিটার্ন করতে হয়েছে, সেই কারণে বললো নেক্সট উইকে দেবে। আদিও আমি স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি এখানটা চলে এসেছি, এখন করব আমাদের জন্য টিফিন। আর আজকে করব আলু আর ডিমের ভুজিয়া, আর তার সাথে রুটি, ব্যাস। তো এখানটা দেখো ডিম, আমি দুটো ডিম বের করে নিয়েছি, আমি ভুজিয়া করে রেখেছি আগে। আর এখন আমি কি করছি বলো তো, ভুজিয়া নামিয়ে নেওয়ার পরে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আর যখন আলু পুরোপুরি ভাজা হয়ে যাবে, ব্যাস, তখন আমি ভুজিয়াটা মিশিয়ে দেবো। এইভাবে আমি করে থাকি। আবারও একভাবেও আমি করি, যে আলুটা আমি ভেজে নিচ্ছি, মোটামুটি দেখছি যখন 70% ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি ওর ভেতরে ডিমটা দিয়ে নিচ্ছি, ব্যাস। ওইভাবেও ডিমের ভুজা করি। ব্রেকফাস্ট হয়ে গেছে, চলে এসেছি আমি ব্যালকানিতে। আর এই যে দেখো কত সুন্দর ছোলা থেকে অঙ্কুরগুলো বেরিয়ে গেছে। এটা তো প্রত্যেক দিন আমি ছোলা ভিজিয়ে রাখি, খানিকটা এমনি খেয়ে নিই, খানিকটা আবার অঙ্কুর বের করি, তারপরে খাই। তো এখানে আমার খানিকটা পরিমাণে খাবো, খাওয়ার পরে মানে এটা আমি পরে এসি ব্রেকফাস্ট করার পর, যখন আবার আমি ব্যালকানিতে এসি, তখন আমি খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, অঙ্কুর বেরিয়ে গেছে। তো এটা পরে খেয়েছিলাম আমি, ব্রেকফাস্ট করার পরপরই না, বেশ খানিকক্ষণ পরে আর কি, খানিকটা নিয়ে খেয়েছিলাম। তো এটা করি, এটা কিন্তু ভীষণই প্রোটিন, মানে হাই প্রোটিন বলতে পারো। ছোলাতে প্রোটিন, ছোলা মটরের প্রোটিন থাকে আমরা জানি, কিন্তু অঙ্কুর বের করা খাবার যে কোনো তো আরও বেশি প্রোটিন থাকে। তো এটা খুবই ভালো আমাদের স্বাস্থ্যের পক্ষে। তো ওখানে আমি রেখেই দিয়েছি ব্যালকানিতে, ওটা হাওয়াতে আরেকটু থাকবে। চলে এসেছি এই ঘরে এসে বেড কভারটা চেঞ্জ করব। আর এই যে কতগুলো যে বেড কভার থাকে বিছানাতে তার ঠিক নেই, কারণ প্রত্যেক দিন এসিতে শুতে হচ্ছে, এসি যারা কোনো গতি হচ্ছে না, এত গরম পড়েছে কয়েকটা দিন ধরে না। তো কন্টিনিউ সারা রাত এসি চলে, এবং তার সঙ্গে একটা বেড কভার তো অবশ্যই গায়ে দিতেই হয়, কারণ একটু পরে শীত করে যায়। আর আমার তো মানে কি বলবো, আমি দেখা যাচ্ছে শেষে আবার ওই ঘরে আমি চলে যাই, মানে মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা থেকে নিলাম, আবার ভোরবেলার দিকে আমি ওই ঘরে চলে গেলাম। কিন্তু ওর পাপা কন্টিনিউসলি এই ঘরেই থাকে। আবার এই মাঝখান যে 2 দিন যা গরম পড়লো না, এই 2 দিন আবার কন্টিনিউ আমি এই ঘরেই রয়ে গেছি। টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি, বাট রয়েই গেছি, মানে এত গরম সহ্য করতে পারছিলাম না।
ঘেমে চুমে একাকার হয়ে যাই। নর্মালি আমি খুব ঘেমে যাই, তোমরা দেখো যাদের মানে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে না, তারা ভীষণ পরিমাণে ঘেমে যায়। আমি আগে ভাবতাম আমি এত কেন ঘেমে যাই, আর 5জন মানুষ আমার পাশাপাশি বসে আছেন সেম টেম্পারেচারে, বাট তারা এত ঘেমে যাচ্ছে না, কিন্তু আমি এত ঘেমে যাই কী করে। ডক্টরের সঙ্গে কনসাল্ট করলাম যে আমার ঘেমে যাওয়ার কারণটা হচ্ছে এটাই। তারপরে আরও অনেক কারণ থাকে, তার মধ্যে মেন কারণ হচ্ছে আমার যেটা হচ্ছে হিমোগ্লোবিন কম, সেই কারণে। তো এখানটা দেখো বক্স খাটটা না একদিন মানে কদিন ধরে ভাবছি খুলবো, খুলে পুরো ভেতরটা অনেক কিছু মানে অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমাকে সরিয়ে দিতে হবে, বা বলতে পারো ফেলেই দেবো। তো আজ করব কাল করব এগুলো করে হচ্ছে না। নয়তো সামনের দিকটা মানে বক্স খাটের ডোরটা খুলেই অনেক কিছু আমি বের করতে পারি হাত দিয়ে, চট করে আবার ঢুকিয়ে দিতে পারি, সেটার হচ্ছে না। মানে এতটা প্যাকড আপ হয়ে গেছে যে ঠেলে ঠেলে আমাকে ভেতর ঢুকাতে হচ্ছে। আর আজকে বাড়িতে আরও একটা ফার্নিচার অ্যাড হয়ে গেল। এখানটা আমার হাজব্যান্ড অফিসের ছিল, এই একটা ডেস্ক টাইপ ওটা নিয়ে আসা হলো। আর এই ওয়ালটার অবস্থা দেখতে পাচ্ছ। আমাকে এর আগেরও একটা ভিডিওতে কমেন্ট করতো, দিদি ওয়ালটা এরকম হয়েছে তোমার ঠিক করে নিচ্ছ না। তো এর আগে আমি অনেকবার বলেছি, যদিও তুমি ভিডিওগুলো হয়তো স্কিপ করে গেছো, তার জন্য জানো না হয়তো। এই ওয়ালটা টাইলস করব, পুরো ওয়ালটা টাইলস হবে, সেই কারণে। আর দেখো আমরা তো খুব অল্প সংখ্যক জায়গা নিয়ে থাকি বাড়িতে, তো বাড়িতে যখন মিস্ত্রি কোনো কাজ হবে এরকম সিমেন্ট বালির কাজ, তখন কি হয় যে আমার মনে হয় যে আরও ঘরে যদি অন্যান্য কোনো কাজ করা থাকে একবারে করিয়ে নেওয়া ভালো। কারণ আমার ঘর যখন আমি কালার করেছি না, লকডাউনের পরও কালার করেছি, তখন কিন্তু আমার কিচেনটা যে আমার সেমি মডিউলার করা আছে একবার সব করেছি আমি। কারণ মিস্ত্রি বারবার এই একটা ঘরের মধ্যে বসে সমস্ত কিছু হবে, সে কারণে বারবার একবার কাঠের মিস্ত্রি আসবে, একবার রঙের মিস্ত্রি আসবে, খুব মানে হয় না এটা। যারা আমরা অল্প সংখ্যক জায়গা নিয়ে থাকি, একদম প্রপার কলকাতার নিচে উপরে কোনো জায়গা থাকে না, তো আমরা জানি যে কতটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। সেই কারণে করছি না, একটু কিছুদিন ওয়েট করে যাই। আমার বাড়িতে মানে কাঠেরও কাজ হবে, ওয়ার্ড্রোব করব, দুটো ঘরেই আরও অনেক কাজ হবে, সেই কারণে হচ্ছে একবারই মিস্ত্রি ঢোকাবো। এই ওয়ালটা টাইলস হবে, তারপরে ডাইনিং রুমের ওয়ালগুলো টাইলস করব একবারে, সেই কারণে ওই অবস্থা করে রেখে দিয়েছি। এখনও আর তাকাচ্ছি না ওর দিকে। আর এটা ছিল আমার হাজব্যান্ডের নিচে অফিস ঘরে, তো সেটা নিয়ে উপরে দিয়ে গেছে, আর নিচে এখন লাগছে না বর্তমানে, সেই কারণে। ঘরে এমনিতে জায়গা নিয়ে আরও একটা ছোটো ফার্নিচার অ্যাড হয়ে গেল, তো আমি প্রথমে রাখতে চাইনি, তাও জোর করে দিয়ে গেছে উপরে। যদিও এটা বইয়ের টেবিল হিসেবে খুব ভালো হয়, তো আমি তো ভেবেছি আদিওমের ঘরে হচ্ছে ওই যে বললাম তোমাদেরকে যে আমি যেহেতু ওয়ার্ডরোব করবো, এবং তখনই আর টেবিল সিস্টেম আমি করিয়ে নেবো দুদিকে দুটো। আর যেহেতু আদিওমের ওই ঘরটা অনেকটা ছোট, চাইলেও অনেক কিছু করতে পারবো না, তারপরও ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু কি করতে পারি না পারি। আর এই মাস্টার বেডরুমে একটা যে ওয়ালটা দেখলে তোমরা যে একদমই মানে হয়ে গেছে, সিমেন্ট উঠে গেছে, পুট্টি উঠে গেছে, অ্যাকচুয়ালি মানে কি বলবো জানি না, এটা আমাদের গ্রামের দিকে বাড়িতে এটা কখনোই আমি দেখিনি কারো সাথে এরকম, কারো বাড়িতে আমি আজ পর্যন্ত দেখিনি এরকম সিমেন্ট উঠে যায়, পুট্টি উঠে যায়। বাট এখানে প্রত্যেকের ঘরে ঘরে, আমার ঘর না, প্রত্যেকের ফ্ল্যাটে গেলে একটা জিনিস দেখতেই পাই যে দিকটা যে ওয়ালটার পেছন দিকটা আর কি বাথরুম থাকে বা জলের পাইপ লাইন গেছে না, তো সেই ওয়ালটা এরকম ড্যাম হবেই। আমার এই ওয়ালটার পেছন যেহেতু মানে বাথরুম আছে, বেসিন রয়েছে, তো সেই কারণে এই ওয়ালটা কিন্তু এরকম হয়েছে। এবং আমার ফ্ল্যাটে অনেকের ঘরে, অনেকে না প্রত্যেকের ঘরে সেম প্রবলেম। তো যাই হোক, এই ছোট্ট ওয়ার্ডরোবটা ছোট্ট করে একটুখানি অর্গানাইজ করে নিলাম, কি কি রাখবো, রাখলাম না রাখলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ড্রয়ারটা তবে খুব কাজের এসছে, আর ভেতরটা আর কদিন পর তো ভর্তি হয়ে যাবে। যত জিনিস তুমি ঘরে আনবে না কেন, সেই জিনিসটা ঠিক তুমি দেখবে ইউটিলাইজ করেই ফেলছো, যতই ভাবো না কেন ফাঁকা রেখে দেবে, সেটা হয় না। ওই ঘরে ওই যা যা ছিল আর কি, যে জামা কাপড়গুলো আর কি গুছিয়ে রেখেছিলাম যে মেশিনে ধুতে দেবো, আর বেড কভার তুললাম, সেই বেড কভারটাও আমি রেখে দিলাম আর কি, মেশিনে দিয়ে দেবো একবারে। তো গরম জল করবো না, একবারে মেশিনে হিটারটা অন করে দেবো, গরম হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেকটা সময় লেগে যায় হিটারটা অন করলে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর সামনে এসে কথা বললাম। অনেক দিন পর মানে অনেক দিন হয়ে গেছে সামনে এসে কথা বলা হয় না। আর এত গরম, বাপরে বাপ, কি বলবো। আমি এইমাত্র দোকানে গিয়েছিলাম একটা বিশেষ জিনিস আনার জন্য আর কি। আমি যে টপটা পরেছিলাম, এসে ঝটপট করে আগে টপটা পরে নিই, তারপর তোমার সাথে কথা বললাম। 3/4 হাতা কুর্তি পরে নিচে নেমেছি, বাপরে বাপ, মনে হচ্ছে কখন খুলবো, মানে গরমে পুরো হাঁসফাঁস করছে এরকম ব্যাপার। তো এই যে আনতে গিয়েছিলাম হচ্ছে আখের গুড় আর কি নিচে। কদিন ধরে না মানে গরম পড়ার শুরু থেকে আমি যে আখের গুড়টা ঘরে এনে রাখি,
তো আমার হাজব্যান্ড যখন সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরে ওকে আখের গুঁড়ো শরবত করে দিই, আমার বাচ্চারা স্কুল থেকে যখন ফেরে আখের গুঁড়ো শরবত করে দিই। কারণ ডক্টররা বারবার করে বলেন গ্লুকন ডি যতটা না পারেন অ্যাভয়েড করতে, আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারি না, ঠিক খাওয়া হয়ে যায়। তারপরে ডক্টররা সবসময় কিন্তু বলেই থাকেন যে গ্লুকন ডি অ্যাভয়েড করতে, খুব একটা হেলদি জিনিস নয়। আর যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে তো ভীষণই খারাপ জিনিস গ্লুকন ডিটা। তো আখের গুড়টা বেশি না, ওই 700-800 গ্রাম করে নিয়ে আসি। এর আগে 1 কিলো নিয়ে এসেছিলাম, তো শেষ হয়ে গেছে। আদৌ স্কুল থেকে ফেরার পরে কী করি বলো তো, এই একটা দলা নেবো, নিয়ে তারপরে জলে ভিজিয়ে রাখবো, ওদেরকে শরবত করে দেবো, একটু লেবু দিয়ে দেবো, ব্যাস। এটা ভীষণ পেট শরীর ভীষণ পরিমাণ ঠান্ডা রাখে। তো সেই আখের গুড়টা কালকে শেষ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা দোকানে গেছি, আমার খেয়াল ছিল না। সকালবেলা একবার দোকানে গেছি, কিন্তু আদিম স্কুল যাওয়ার পরপরই আমার খেয়াল ছিল না। এই ঠাটা পড়ার রোদের মধ্যে আমাকে আবার বেরোতে হলো। তো এই মাত্র আমি ঘরে ঢুকে যে কুর্তিটা পরে গেছিলাম, কুর্তিটা খুলে ঝটপট করে আমি আগে কী করলাম বলো তো, মানে টপটা পরে নিলাম, নয়তো কথাই বলতে পারছিলাম না। দেখেছো কীরকম আমি ঘেমে গেছি, এমনিতে আমি ঘেমে যাই বেশি, তোমরা জানো। তারপর যা গরম বাবা, আমাদের কলকাতাতে নর্মালি তো গরম তো খুব থাকে, তোমরা জানো যে এইবার 3-4 দিন ধরে সব জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তার মধ্যে আবার আমাদের কলকাতার টেম্পারেচার সবসময় বেশিই থাকে, মানে বাইরে লু বইছে এরকম একটা ব্যাপার, প্রচণ্ড বাবা টেকা যাচ্ছে না। আদেও স্কুল থেকে আসার পরে মানে এসি চালাতে বলছি, আমি তো কোনোভাবে দিচ্ছি না। সেই বিকেলবেলার আগে মানে ওরা মোটামুটি 1-2 ঘন্টা এসে রেস্ট হয়, তারপরে আমি এসি চালাচ্ছি, নয়তো এই গরমের মধ্যে এসে এসিতে বসে না অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো যাকে চলো এখন আমি কি করবো বলো তো, এখন আমি আগে একটা গুড় নিয়ে আর কি, আর আমাদের এখানটা না ওই যে আমাদের গ্রামের দিকে কি হয় যে আখের গুড়টা একটু মানে লিকুইড ঠিক না নরম টাইপের হয়, কিন্তু এখানটা সেরকম পাওয়া যায় না। একমাত্র ওই লক্ষ্মী পুজোর সময় বা দুর্গা পুজোর সময় পাওয়া যায়, তাছাড়া কোথাও কোনো দোকানে না ওই নরম টাইপের গুড় পাই না, এইরকম দলা টাইপের পাওয়া যায়। তো এটাকেই জলে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণের জন্য, নয়তো সহজে গলতে চায় না। একটু গ্রেট করে নিয়ে ভিজিয়ে রাখবো, ঠিক আছে? তো এটা আমি খাবো, আমার আদিমকে দেবো স্কুল থেকে আসার পর, আমার হাজব্যান্ডকে দেবো অফিস থেকে যখন আসবে তখন। চলো এটা আগে ভিজিয়ে নিই। আর এখানটা নিয়ে এসেছি আলুটা দোকানে গিয়ে না পছন্দ হলো না, মুদিখানার দোকান থেকে আলু নিয়ে এসেছি। আলুটা কীরকম মানে গরমে রোদের ভিতরে থাকলে যা হয় আর কি, কীরকম যেন আলু। আবার সবজি দোকানে আর একটু ঘুরে যেতে হবে এই রোদের মধ্যে, সেই ভয়ে হচ্ছে আমি গেলাম না। আর এখানটা নিয়ে এসেছি ধনিয়া নিয়ে এসেছি 10 টাকার, কালো জিরে নিয়ে এসেছি 10 টাকার, এইসবই নিয়ে এসেছি আর কি। আর এইটা নিয়ে এসেছি হচ্ছে 200 গ্রাম মতো মটর ডাল, ব্যাস। জল নিয়েছি, এটার মধ্যে একটু বেশি করে ভেজাবো আর কি, পুরো অর্ধেক গাবলার জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এইরকম শক্ত আখের গুড় জানো তো, জলে দিলেও ঠিকমতো গুলতে চায় না, একটুখানি গ্রেট করে দিতে হয় সেই কারণে। দেখো আমি পুরো একটা কিন্তু মানে যে গুড়ের দলাটা ছিল সেটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো এইভাবে রেখে দেবো আমি, আর যখন খাবো আদিও মা আসবে তখন হচ্ছে কী করবো আরেকটু জল মিশিয়ে দেবো, অনেকটা হয়েছে ভিতরে, একটু লেবু মিশিয়ে দেবো, ব্যাস সুন্দর শরবত হয়ে যাবে। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় দেখি মেশিনে স্পিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। তবে অনেকটা সময় লেগে গেল, কারণ হিটার অন করলে না ওয়াশিং মেশিনে অনেকটা সময় লেগে যায়, প্রায় বলতে পারো আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। সেই কারণে আমি কি করি, যেগুলো গরম জলে ধুতে হবে মনে করি সেগুলো আমি হাতেই ধুই, গ্যাসে জল গরম করে নিয়ে তারপর হাতেই ধুই দিই, এতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানটা চিংড়ি মাছ, আর হ্যাঁ বাড়ির নিচে দেখে বসেছি ওখানটা আবার রুই মাছ নিয়ে, মানে জ্যান্ত রুই আর কি ছিল, তো সেগুলো আমাকে কেটে দিল, আমি আবার গিয়ে নিয়ে এলাম বাড়ির নিচ থেকে। তো নিয়ে ওটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে আজকে পাতলা করে এই হচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করব, যেটা কিনা আমার ভীষণ ভালো লাগে, আমার আদিও ভীষণ ভালো খায়। তোমরা যদি কেউ কখনো না করে থাকো একবার করে দেখো, চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে পাতলা একটা তরকারি, অবশ্যই কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো, আদার্স আর কিছুই না, হ্যাঁ হলুদ লবণ যেরকম দিই সেরকম, খুব ভালো লাগে খেতে। তো এর আগেও আমি 2-3 দিন করা হয়ে গেছে, আমার আদিও খুব ভালো খায় বলে আর বিশেষ করে আরে করি আর কি। তো এখানে দেখো আমি ডাল করছি, আগে ডালটা তো আগে বসে দিয়েছিলাম, ডাল আর ভাত। তো এই যে ডাল করে নেব, আর ওদিকে ভাতও হয়ে গেছে। আর চিংড়ি মাছের দিয়ে বললাম সজনে ডাঁটার তরকারি হবে, আর তার সাথে হবে আমের চাটনি, এটাই আজকে হবে। তো এই গরমের দিনে আম ডাল, আর আমার হাজব্যান্ড আম ডাল পেলে ওর আর কিছু লাগে না, তবে আম ডাল করতে বলেছিল, আজকে আমি আম ডাল করিনি এই কারণে, আমের চাটনি করব সেই কারণে।
তো সেই কারণে আর কি করিনি। তো এখানটা অনেকটা পরিমাণে চিংড়ি মাছ আছে দেখতে পাচ্ছ, কারণ আমার ফ্রিজে এখনও চিংড়ি মাছ ভর্তি, মানে এক গাদা যখনই আনবে চিংড়ি মাছ এক গাদা। আর লাস্ট যেবার এই চিংড়ি মাছ নিয়ে এলো না, একদম ছোটো চিংড়ি এনেছে বেশি, বলছে বাটা খাবো। তো খানিকটা পরিমাণে বাটা খেয়েছি, আর ওই কটা ছিল সেটুকু হচ্ছে রেখে দিয়েছি। যেহেতু প্রত্যেক দিন আমি ব্লগিং করছি না, আর যেদিনকে আমি ব্লগিং করি তো সেদিন পুরো দিনটাই যতটুকু মানে ব্লগিং কর সেই দিনের কিন্তু ব্লগ করি আমি। আর যেমন না যে আমি আজকে ব্লগিং করলাম সেটা আমি আগামী দিন আর একটু অ্যাড করলাম, এরকমটা হয় না। আমি যেদিন করি সেদিনকে করে রেখে, এটা কিন্তু প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো আজকে আমি সেটা শেয়ার করছি। আমার ক্লিপসগুলো থেকে যে অথচ আমার মানে এডিট করে ওঠা হয় না, বললাম আদিমকে নিয়ে এত চাপে আছি পড়াশোনা নিয়ে, তো সেই কারণে আর আমি এডিট করে ওঠা হয় না। আর একটা কথা আমি এখন থেকে ভেবেছি, সপ্তাহে একটা দিন আমি ডিসাইড করে নিয়েছি, একটা দিনই আমি ব্লগ দেব। তো 2 দিন করে 3 দিন করে এভাবে আমি দিতে পারবো না, আমার মনে হয় না আমি তাহলে তো হয়তো আমি দিতেই পারবো না ব্লগিং। সেই কারণে আমি ভেবেছি একদিন করে সপ্তাহে দেবো। হ্যাঁ, তবে কবে দেবো আর না দেবো সেটা তোমাদেরকে কমেন্ট পোস্টে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো এখানটায় দেখো ওদিকে তো আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি, ডাল ভাত তো আগে হয়ে গেছে। আর এখানটায় চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ডাটা দিয়ে করছি। আর চিংড়ি মাছের পরিমাণটি একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক আরও ভালো লাগে, খুব টেস্ট হয়েছিল তরকারিটা। আর এখানটায় এবার দিয়ে দিলাম চিনি। তো আমের পাতলা একটা তরকারি করেছি আজকে। এমন দিন কিন্তু একটু ঘন ঘন টাইপের জেলি টাইপের করি, বাট আজকে সেরকমটা করিনি। আর এখানটা মুসুরির ডাল আর এই যে সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি, ব্যাস এটাই ছিল আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। আর আজকে দুপুরে রান্নাবান্না করতে করতে দেখি বাইরে বেশ মেঘ করেছে, যদি বৃষ্টি হয় তো খুব ভালো। তো সেই আনন্দেই রইলাম, দেখা যাক কী হয়। তো চলো আজকে ব্লগ এই পর্যন্ত রেখে দিচ্ছি, আর কন্টিনিউ করছি না। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।